নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রিনা। আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা গল্প, যেটার নাম হলো যৌনকর্মী। গল্পটা আমার নিজের লেখা। এটা একটা কাল্পনিক কাহিনী। গল্পটা পুরোটা শুনবেন, কেমন হয়েছে বলবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। চলুন গল্পে যাওয়া যাক। নমস্কার, আমি স্বপ্না। যদিও এটা আমার বাবা মায়ের দেওয়া নাম, অনেক ভালোবাসার আর আদরের নাম। এই নামে স্বপ্ন আমি পূরণ করতে পারিনি। এখন আমি একটা পতিতালয়ের রুমে বসে আছি। এখানের আমার নাম রূপসী। এখন আমি ডায়েরি লিখছি। রাত প্রায় 2টো হবে হয়তো। আজকে আমাকে বিরক্ত করার কেউ নেই, তাই আমি আমার মনের কথাগুলো এই ডায়েরিতে শেষবারের মতো লিখে দিতে চাই। কারণ লিখে না দিলে আমার কথা তো শোনার কেউ নেই। জানি না কবে কার হাতে এই ডায়েরিটা পড়বে। সেদিন হয়তো আমি পৃথিবীতে থাকবো না। আর আমাকে আজকে কেউ বিরক্ত করার নেই, কারণ যারাই বিরক্ত করার ছিল আমি তাদের মেরে ফেলেছি। তারা আর উঠবে না চিরনিদ্রা থেকে। আজকে আমি ভীষণ খুশি, কারণ আমি আমার বদলাটা নিতে পেরেছি এবং আমি আমার মতো কিছু অসহায় বোনেদের মুক্তি করতে পেরেছি। আজকে আমি ওদের মুক্ত করে দিয়ে ভীষণ খুশি। চলুন না আপনারা শুনবেন আমার জীবনের কাহিনীটা। যখন আমার বয়স 12 বছর, আমার বাবা মা একটা দুর্ঘটনায় মারা যায়। আমার বাবা ছিলেন একজন শিক্ষক, চেয়েছিলেন আমিও যেন একজন শিক্ষিকা হই। কিন্তু দেখুন, ভাগ্যের পরিহাসে আজ আমি কোথায় এসে উপস্থিত হয়েছি। বাবা মা মারা যাওয়ার পরে আমার স্থান হয় আমার মামা মামির কাছে। মামার ভয়ে, যদিও মাইমা আমায় কিছু বলতে পারতেন না, সামনে পেছনে অনেক অত্যাচার করতেন। আমিও কিছু বলতাম না, কারণ ওটাই তো আমার শেষ আশ্রয়। মামার একটা ছোট মেয়ে আছে, 5 বছরে। ওর নাম তিথি। ওকে পড়ানোর জন্য একজন স্যার আসতেন। ওনার নাম হলেন অভিজিৎ। উনি প্রায় দিনই আমাকে ভীষণ বাজেভাবে বিরক্ত করতেন। যখন আমি ওনাকে চা বা কফি দিতে যেতাম, বোনের চোখের আড়ালে আমাকে ভীষণ বাজেভাবে ছোঁয়ার চেষ্টা করতেন। আমি অনেকবার আমার মাইমাকে বলেছি, কিন্তু তিনি কখনোই আমার কথাটা ভেবে দেখেননি। একদিন তো মাইমা আর বোনও ছিল না বাড়িতে। ওই মাস্টার মশাই এসে আমার সাথে খুব অভদ্র আচরণ করেন। আমি মাইমাকে বলি, কিন্তু মাইমা তো আমার কথা শোনেনি না। আমাকে দোষ দিয়ে আমাকেই বাড়ি থেকে বের করে দেয়। অত রাতে, তখন 8টা-9টা হবে। কোথায় যাব আমি, একটা বাচ্চা মেয়ে? এই কথাও একবারও মাইমার মাথায় আসেনি। মামাও একজন পুলিশ অফিসার, কিন্তু আমি জানি না তিনি কোন থানায় পোস্টিং, তাই আমি তার কাছেও যেতে পারিনি। বাধ্য হয়ে রাস্তার মাঝে হাঁটতে হাঁটতে ওই রাতে একটা বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। বাস স্ট্যান্ডে পৌঁছে যখন বসে আছি কোনো গাড়ি আসার অপেক্ষায়, পেটে তখন ভীষণ খিদের জ্বালা। কী করবো কিছুই খুঁজে পাচ্ছি না। আর আমার যাওয়ার মতো কোনো আশ্রয়টুকুও নেই। তখন দেখলাম একজন মধ্যবয়স্কা ভদ্রমহিলা আমার সামনে এসে বললেন, কিরে, এত রাতে এখানে বসে আছিস? কোথায় যাবি?
আর তোর সাথে কে আছে? আমি বললাম, না মাসি, আমার সাথে তো কেউ নেই, আমি এই পৃথিবীতে একা। তখন তিনি বললেন, তাহলে শোন, আমাকে যখন মাসি বলে ডেকেছিস, তাহলে তুই আমার সাথে যাবি? আমার বাড়ি গিয়ে থাকবি, চল, আমার মেয়ে হয়ে থাকবি, কোনো অসুবিধা হবে না তোর। তখন আমি বললাম, ঠিক আছে মাসি, চলো তাহলে। আমি একটা বাচ্চা মেয়ে, তাই খুব ভালো ভেবে মাসির সাথে চলে আসি একটু আশ্রয় আর খাওয়ার পাওয়ার আশায়। এইভাবে আনন্দে কেটে যায় 1 সপ্তাহ। তারপর একদিন মাসি আমাকে বললেন, আরে শোন, তোর নাম আমি ঠিক করেছি, তোর নাম রাখবো রূপসী। আজকে তোকে আমি একটা জায়গায় নিয়ে যাব, যাবি তুই আমার সাথে? আর এই নে, এই ভালো জামা কাপড় পরে একটু সাজুগুজু করে নে। আমি তখন মহা আনন্দে তৈরি হয়ে পড়লাম, কারণ আমি তো সেরকম কোথাও ঘোরাঘুরি করতে চাই না, তাই। তারপর মাসি আমাকে নিয়ে এলেন একটা ঘরের মধ্যে। ঘর বা বস্তি, যেটাই বলা যায়, সেখানেই দেখলাম অনেক মেয়ে, অনেক মহিলাও আছেন, অনেক লোকও আছে, যেদের দেখে একটু মাতাল মাতাল মনে হচ্ছে, কিন্তু আমি ঠিক কিছু বুঝতে পারলাম না ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে। তখন মাসি আমাকে বললেন, এই চল আমার সাথে, আমার হাতটা ধর, আর ওই ওপরে 3 তলার ওই রুমটাতে চল। আমিও মাসির সাথে গেলাম। তখন দেখলাম যে সেখানে অনেকজন লোক বসে আছে এবং তারা যেন বাজেভাবে আমার দিকে তাকাচ্ছে। তখন আমি বিষয়টা পরিষ্কার বুঝতে পারলাম যে আমি কোথায় পড়েছি, কি হতে চলেছে আমার সাথে। আমার ভীষণ কান্না পাচ্ছিল, কিন্তু আমার কিছু করার ছিল না। এইভাবে আমার জীবন শুরু হয় একজন পতিতার। কিন্তু এখানে তো আমি নিজের ইচ্ছায় আসতে চাইনি। এইভাবে কেটে গেল 10টা বছর। এখন আমার বয়স 22 বছর। প্রতিদিন এইভাবে 10 থেকে 12 জন কাস্টমারের সাথে ডিল করতে হতো আমাকে শুধু না, আমার মতো সব মেয়েদের। কারণ কেউ এখানে নিজের ইচ্ছায় যৌনকর্মী বা পতিতা হতে আসে না, আসে বাধ্য হয়ে পরিস্থিতির চাপে, আর ওই মাসিদের মতো কিছু ভদ্র মুখোশধারী মহিলার জন্য। এইভাবে দিনের পর দিন আমাদেরকে অত্যাচার সহ্য করে যেতে হতো। শরীর না ভালো থাকলেও, মন না ভালো থাকলেও আমাদেরকে ওদের কথা মতো চলতে হতো, আর না চললে অকথ্য অত্যাচার চলতো আমাদের উপর, যা সহ্যের বাইরে। কোনো দিন তো আমাদেরকে খেতেও দিত না, অনেক কষ্ট হতো। একদিন আমার ভীষণ জ্বর, তখন একজন কাস্টমার এলেন, নাম আকাশ, ভীষণ ভালো মানুষ। উনি যখন দেখলেন আমার জ্বর, উনি আমাকে স্পর্শ করেছিলেন, কিন্তু সেটা ভালোবাসার ছোঁয়া, যেটা আমি জীবনে প্রথম উপলব্ধি করতে পেরেছিলাম। উনি কী করলেন, আমার মাথায় জলপট্টি দিতে শুরু করলেন। যদিও জল ওখানে ছিল না, একটা বোতল থেকে জল নিয়ে উনি ওনার রুমাল ভিজিয়ে আমার মাথায় সারা রাত জলপট্টি দিতে থাকেন, আমার সেবা করতে থাকেন, যেটা দেখে আমি ভীষণ মুগ্ধ হই এবং মনে মনে চিরকৃতজ্ঞ থাকি ওর কাছে। এইভাবেই আকাশের সাথে আমার ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এইভাবে রোজ আকাশ আসতে থাকে, যেটা মাসির চোখেও পড়েছে অনেকবার, কিন্তু আকাশ এত মোটা টাকা দেয় যে মাসির মুখ বন্ধ হয়ে যায়।
এভাবে আকাশের সাথে পরিচয় হওয়ার পর জানতে পারি ওর পৃথিবীতে কেউ নেই, ও একা। একজন দাদুর সাথে থাকতেন, তেনার কাপড়ের ব্যবসা। তিনি ওই ব্যবসা ওনাকে দিয়ে মারা গেছেন আজ 2 বছর হলো। সেই ব্যবসা এখন আকাশই দেখাশোনা করে। এইভাবে আকাশের সাথে আমার একটা ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যদিও আকাশ আমাকে কোনোদিন স্পর্শ করেনি। আকাশ আমাকে বলেছিল ও আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, একটা মুক্ত স্বাধীন জীবন দেবে, একটা সুন্দর সংসার হবে আমাদের, একটা বাচ্চা হবে। কিন্তু কই, সেসব তো হলো না। আমাদের পতিতালয়ের পাশে যে থানা আছে, ওনার যে ইনচার্জ দত্তবাবু, উনি ভীষণ বাজে মানুষ, মহিলা খেকো মানুষ যেটাকে বলে। প্রতিদিন আসবে আমাদের এখানে, একের পর এক মেয়েদের উপর অত্যাচার চালিয়ে যাবে বিনা পয়সায়, এবং অকথ্য অত্যাচার যদি মেয়েরা রাজি না হয়। এভাবে আমার সাথেও অনেকবার করেছে। সেটা আমি একদিন আকাশকে বললাম। আকাশ তখন বলল, ঠিক আছে, আমি এর ব্যবস্থা নেব। কিন্তু ও কী করবে, একার পক্ষে ওর তো সম্ভব না। তাই আকাশ যখন একদিন সন্ধ্যেতে আমার সাথে দেখা করার জন্য আসছেন, তখন হঠাৎ ওর চোখে পড়ল যে দত্তবাবু কীভাবে বাজে ব্যবহার করছে আমার সাথে। এবং সেখানে সবাই আছে, কেউ কিছু বলতে পারছে না ভয়ে। তখন আকাশ এগিয়ে আসে প্রতিবাদ করার জন্য। আকাশ যখন প্রতিবাদ করতে যায়, তখন ওই দত্তবাবু ভীষণভাবে মারে আকাশকে এবং বলে, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমার কাজে বাধা দিয়েছিস, দেখবি আমি কিভাবে তোর এই প্রতিশোধ নিই। ওদিনের ঝামেলা মিটে গিয়ে পার হয়ে যায় 1 সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে একদিন আকাশ ওর দোকানে বসে আছে, হঠাৎ কিছু পুলিশ অফিসার গিয়ে আকাশকে কিছু মিথ্যে অভিযোগ এনে গ্রেপ্তার করেন। গ্রেপ্তার করার পর থানাতে নিয়ে গিয়ে রাখা হয় 15 দিনের মতো। 15 দিন আকাশকে কারোর সাথে দেখা করতে দেওয়া হয় না, কারণ কে যাবে দেখা করতে? আমি ছাড়া তো ওর কেউ ছিল না, আর আমার পক্ষে তো যাওয়া সম্ভব না। 15 দিন পরে আমি খবর পেলাম আমার আকাশ মারা গেছে। কিন্তু আমার তো কিছু করার ছিল না। যখন শুনলাম ও মারা গেছে, নিজেকে একটা ঘরে আবদ্ধ রেখে কান্না করা ছাড়া আমি কী বা করতে পারতাম। আমি মাসিকে অনেক অনুরোধ করে একবার শেষ দেখা দেখতে চেয়েছিলাম আকাশকে। মাসি আমাকে যেতে বলেছিল। আমি গিয়েছিলাম আকাশকে দেখতে, যদিও ওরা আমাকে দেখতে দেয়নি। তাও একজন কনস্টেবল ছিলেন, হয়তো আমার বাবার বয়সী হবে। উনি ভীষণ ভালো মানুষ। উনি আমাকে আড়ালে বলেছিলেন যে আকাশ কিভাবে মারা গিয়েছে। আকাশ আত্মহত্যা করেনি অপমানের জন্য। আকাশকে দত্তবাবু টর্চার করে মেরে ফেলেছে, ভীষণভাবে শারীরিক ও মানসিক আঘাত করেছে। এমনকি 1 বিন্দু জল পর্যন্ত খেতে দেয়নি আমার আকাশকে। এমনভাবে মেরেছে যে ওর নাক থেকে রক্ত বেরিয়ে গেছে, কান থেকে রক্ত বেরিয়ে গেছে। এমনকি হাতুড়ির ঘা দিয়ে দিয়ে ওর পায়ের বুড়ো আঙুলের নখগুলো থেতো করে দিয়েছিল ওই দত্তবাবু। এমনকি ওর চোখে সূচ পর্যন্ত ফুটিয়েছিল। বলেছিল যে রূপসীর দিকে তাকাস,
ওই রূপসী আমার ভোগের বস্তু, তুই তাকাস ওর দিকে? এত বড় তোর সাহস! এইভাবে অত্যাচার করেছে আমার আকাশকে, শুধুমাত্র আমাকে ভালোবাসার জন্য। কি দোষ ছিল ওর? ও তো চেয়েছিল একটা স্বাধীন সুখী জীবন। আমি সব শুনে ফিরে আসি, কারণ আমার তো ওখানে কিছু করার নেই। আমি একটা মেয়ে, আমি কি করব? তাই ফিরে আসি নিজের ওই পতিতালয়ে। আমি ফিরে আসার পর নিজেকে রুমের মধ্যে আবদ্ধ করে নিয়েছিলাম টানা 1 সপ্তাহ। এই নিয়ে আমাকে অনেক অত্যাচার সহ্য করতে হয়েছে মাসির কাছে। সবাই ভেবেছিল আমি পাগল হয়ে গেছি আকাশের শোকে, কিন্তু না, আমি তো পাগল হইনি। আমি যদি পাগল হয়ে যাই, ওদেরকে ওদের পাপের প্রায়শ্চিত্ত কে করাবে? আমি শুনলাম আরও 15 দিন পরে দত্তবাবু এখান থেকে ট্রান্সফার নিয়ে নিয়েছে, অন্য কোথাও চলে যাবে। তাই তিনি প্ল্যান করেছেন আজ রাতে আমাদের এখানে আসবে। আমাদের সবাইকে সেজে গুজে রেডি থাকতে বলেছেন মাসি। আমি তখন আমার সকল প্রিয় বোন ও বান্ধবী দিদিদের নিয়ে একটা আলোচনায় বসলাম। ওরা সবাই এখান থেকে মুক্তি হতে চায়, মুক্তি পেতে চায়, কিন্তু সেই রাস্তা তো বন্ধ করে রেখেছে মাসি। ওরা চাইলেও তো বেরোতে পারবে না। আমার কাছে ঘুমের ওষুধ আছে, যেটা একসময় আমাকে আকাশ এনে দিয়েছিল। যদি আমরা পালিয়ে যাওয়ার কোনো প্ল্যান করি, তখন ওটা আমাদের কাজে আসত। সেটা আজ আমার কাজে লাগবে। তাই আমি আমার সব সহকর্মিনীদের নিয়ে পরিকল্পনা মাফিক সবাই যে যার রুমে সেজে গুজে রেডি থাকলাম। আমি মাসিকে বললাম, মাসি, দত্তবাবু তো চলে যাবেন, আমি আজ সবাইয়ের জন্য পান বানাই। মাসিও খুশি হয়ে বললেন, হ্যাঁ বানা না, তুই যখন বানাতে চাইছিস বানিয়ে ফেল। আমি কি করলাম, সবার জন্য পান রেডি করলাম এবং তার মধ্যে ওই ঘুমের ওষুধ বেশি করে গুঁড়ো করে মিশিয়ে দিলাম, বেশি পরিমাণ, যাতে ওই ঘুম থেকে কোনো দিন না কেউ উঠতে পারে। তারপর একে একে সবাইকে দিলাম, মাসিকে, প্রহরীদের এবং স্পেশাল পান দত্তবাবুর জন্য। উনি যখন আমার কাছে আসতে চাইলেন, আমি বললাম, কত তাড়া কিসের স্যার, পুরো রাত তো পড়ে আছে, এখন না হলে এই পানটুকু খান না, আমি নিজে বানিয়েছি আপনার জন্য। আর আগে যা হয়েছে সব কিছু ভুলে যান, নতুন করে সব কিছু শুরু করা যাক। তখন দত্তবাবু বলেছিলেন, বাহ, এ তো ভারী ভালো কথা, তুই যে তোর নিজের রাস্তায় ফিরে এসেছিস, এ তো দারুণ খুশির খবর। আর ওরকম কত আকাশ আসবে যাবে, তোদের জীবনে কি ছেলের অভাব আছে? আর এইসব করা তো তোদের স্বভাব। আমি বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, সে তো ঠিক কথাই বলেছেন আপনি। আর একজনের জন্য আমাদের কান্নাকাটি করে কী লাভ বলুন? এই বলে তিনি যখন পানটা নিয়ে খেতে শুরু করলেন, আমি মহা আনন্দে ওনার পাশে বসে থাকলাম। আগে থেকেই আমার সহকর্মিনীদের বলাই ছিল কী করতে হবে। এরপর যখন রাত্রি 9টা বাজল, একে একে ঘুমের কোলে ঢলে পড়ল। তখন আমার সহকর্মিনীরা গেট খুলে বেরিয়ে যায়। 50-60 জন তো হবেই। আমাকেও ডেকেছিল অনেক করে, বলেছিল চল না আমাদের সাথে। আমি বলেছিলাম, তোরা যা না, আমার একটু কাজ আছে, আমি সেরে আসবো, তোরা যেখানেই থাকিস ভালো থাকিস। এই বলে একে অপরকে আমরা সবাই জড়িয়ে ধরি। তারপর ওরা
যে যার মতো অন্ধকারে মিলিয়ে যায়। ওরা ভীষণ খুশি, মুক্তি হওয়ার খুশিতে। আমার পাশে পড়ে আছে এই দত্তবাবুর লাশ, আর মাসির রুমে মাসি পড়ে আছে, যেই মাসি আমার জীবনটাকে কেড়ে নিয়েছে। পারলে সুন্দর হতে দিতে পারত, কিন্তু দেয়নি। একটা অভিশপ্ত জীবনে আমাকে প্রবেশ করিয়ে দিয়েছে। আর এই দত্তবাবু আমার সুখের জীবনের স্বপ্নটাকে কেড়ে নিয়েছে। এ তো চাইলে পারত আকাশকে ছেড়ে দিতে, যদিও আমার আকাশকে অনেক কষ্ট দিয়ে মেরেছে, তার তুলনায় তো আমি একে সুখের মৃত্যুই দিয়েছি। তাই আমি আজ আর আমার আকাশের কাছে চলে যাব। এই দুষ্ট পৃথিবী আমাদের এক হতে দিল না। হয়তো পরপারে গিয়ে আমরা এক হতে পারবো। জানি না এই আমার ডায়েরিটা কার হাতে পড়বে, কে পাবে। জানি না সে আমার কথাগুলো, কষ্টগুলো বুঝতে পারবে কিনা। তবে আজ আমি এইটুকু শান্তি নিয়ে মরতে পারবো যে আমি আমার আকাশের মৃত্যুর বদলা নিতে পেরেছি। নমস্কার। স্বপ্না, ভাগ্নি আমার, আমাকে ক্ষমা করে দিস, তোর মামাকে ক্ষমা করে দিস। আমি আজ ভীষণ অপরাধী। আমার মা বাপ মরা বোনের মেয়েটাকে আমি রক্ষা করতে পারলাম না। ওদিনও এসে আমি ভীষণ খুঁজেছি। বিশ্বাস কর বাচ্চা, আমি তোকে অনেক খুঁজেছি, কিন্তু আমি তোকে পাইনি। আজকে দেখ, দত্তবাবুর জায়গায় এই থানায় আমি এলাম। আর যখন শুনলাম পতিতালয় দিয়ে কিছু মেয়ে পালিয়ে গেছে, তা দেখতে এসে আমি এই ডায়েরিটা আর তোর ডেড বডি পেলাম। এটা কি করে হতে পারে বলতো? ভগবান সেই বেছে বেছে তোর সাথে আমাকে দেখা করালো, কিন্তু এইভাবে এই দেখাটা হবে আমি কোনোদিনও চাইনি। আমি সবসময় চেয়েছিলাম তুই যেখানেই থাক ভালো থাকিস, সুস্থ থাকিস, কিন্তু তোর জীবনটা যে এইভাবে বিষিয়ে গিয়েছিল আমি জানতাম না বাচ্চা, আমি জানতাম না। তোর এই হতভাগা মামাকে পারলে তুই ক্ষমা করিস, ক্ষমা করিস তুই। তো বন্ধুরা, কেমন হয়েছে গল্পটা বলবেন। হয়তো অনেক জায়গায় মিস্টেকও হয়েছে, তো গল্পটাকে গল্প হিসেবেই নেবেন। সবশেষে একটা কথা বলবো, যে পেশাতেই কাজ করুক না কেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, যৌনকর্মী, সবার কাছে যে যার পেশা হিসেবে দেখাটাই ভালো। আর আমাদের সবার ওপর যেটা আছে সেটা হচ্ছে মনুষ্যত্ব। মানুষকে তার মনুষ্যত্ব দিয়ে বিচার করা উচিত, কাউকে কারো পেশা দেখে না। এই যে যৌনকর্মী বা পতিতা বা বেশ্যা বা সেক্স ওয়ার্কার, এইভাবে যে আমরা ব্যাখ্যা দিই, এটা হয়তো ঠিক না। কারণ ওরা তো নিজের ইচ্ছায় আসে না এই কাজটা করতে, ওরা আসে পরিস্থিতির চাপে, বাধ্য হয়ে। হয়তো আমরা যদি কোনো পতিতার বা বেশ্যার জীবন কাহিনী শুনি, তাদেরকে তাদের চোখ দিয়ে দেখি, আমরা নগণ্য হিসেবে ভাবি, কিন্তু তাদের জীবন কাহিনী শুনলে আমাদের যে চোখ থেকে জল আসবে না তার কোনো গ্যারেন্টি নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর মানুষকে মানুষ হিসেবেই দেখবেন।